দর্শক, আপ এন্ড টপ পূর্বাপর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর আল মতিন। আজকে আমরা কথা বলবো সড়ক দুর্ঘটনা নিয়ে। প্রতিদিনই হয়তো পত্রিকার কোনায় চোখে পড়ে আপনাদের অমুক জেলায় অমুক সড়কে কেউ না কেউ মারা গেছেন। একসাথে হয়তো অনেকে মারা যান না, এই কারণে খুব একটা ওপরে চলে আসে না। কিন্তু সম্প্রতি কিছু কিছু ঘটনায় আমরা দেখেছি দুদিনে 50 জনও মারা গেছেন। সে কারণে আবারও আলোচনা এসেছে, যদিও এই বিষয়টি নিয়ে অনেক আগেই আলোচনা হওয়া প্রয়োজন হয়তো হয়েছেও, কিন্তু খুব একটা সমাধান আমরা দেখেছি কিনা সেটি বড় প্রশ্ন। এ নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন দেখে আজকের আলোচনায় যাব আমরা। অতিথিদের সাথে তখনই পরিচয় করিয়ে দেব। জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষের ছুটে চলা নিরন্তর। চলতি পথের সেই গতি আচমকা থামিয়ে দেয় যন্ত্রমানব। ঘটে মর্মান্তিক দুর্ঘটনা, অকালে থেমে যায় অনেক প্রাণের স্পন্দন। সবশেষ গত 12 ফেব্রুয়ারি দুর্ঘটনা ঘটে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার দড়িকান্দিতে। বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় 13 জনের, আহত হয় অন্তত 10 জন। এর একদিন আগে ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। হানিফ পরিবহনের একটি বাস ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় 13 জনের, এছাড়া 25 জন আহত হন। বিকট আওয়াজ হয়, আওয়াজ সাথে একটা টাকা দেখি সামনে আগুন ধরে গেছে। তখন আমি হচ্ছে জানলা দিয়ে লাফ মারি। আগুন ধরার পরে যতটুকু সম্ভব যে কজন পারা গেছে সেই কজন বের করা হয়েছে। শুধু ফরিদপুর বা নরসিংদী নয়, সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় গত 6 দিনে প্রাণ গেছে অন্তত 80 জনের। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রাণ গেছে 300-র বেশি মানুষের। পরিসংখ্যান বলছে গেল বছর গড়ে প্রতিদিন সড়কে প্রাণ গেছে 11 জনের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেবে 2015 সালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2394 জনের। তবে যাত্রী কল্যাণ সমিতির হিসেবে তা কয়েক গুণ বেশি। বেসরকারি সংগঠন NCPSRR সড়ক দুর্ঘটনার 7টি কারণ চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে বেপরোয়া গাড়ি চালনা, ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ, ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল ও ঝুঁকিপূর্ণ বাঁক ও সড়কের বেহাল দশা। 2005 সাল থেকে 2016 সাল 12 বছরে প্রাণ হারিয়েছেন 57,000-এরও বেশি মানুষ। এভাবে প্রতিদিনই রক্তে ভাসছে সড়ক মহাসড়ক। দিনের পর দিন সড়কে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। দর্শক, যেমনটা শুরুতেই বলছিলাম, আজকে আমরা কথা বলবো সড়ক দুর্ঘটনা নিয়ে। আপনারা আমাদের সাথে চাইলে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন। পরিচয় করে দিচ্ছি স্থপতি মোবাশ্বের হোসেনের সাথে এবং আছেন অধ্যাপক শামসুল হক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই স্থপতি মোবাশ্বের হোসেন, আপনার কাছে আসতে চাই। যে সংখ্যা আমরা দেখলাম বছরের হিসেবে, একসাথে করে আমরা এই সংখ্যাগুলো সচরাচর দেখি না, 1 জন 2 জন 5 জন 7 জন, কিন্তু ব্যাপারটির গুরুত্ব কি আমরা প্রায় এই ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্ঘটনার কারণে হারিয়ে ফেলি? কিছুটা তো তাই, কারণ স্ট্যাটিস্টিক্সগুলি জনগণের সামনে, মিডিয়ার সামনে বা মিডিয়া সম্মিলিতভাবে এই তথ্যগুলি প্রতিনিয়ত মানুষের সামনে নিয়ে আসে না। আর বড় জিনিস হচ্ছে যে দুর্ঘটনাগুলি সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘটছে। কারণটি হচ্ছে মানুষের আর্থিক সচ্ছলতা যত বৃদ্ধি পাবে, মানুষের যাতায়াত কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। আগে মাসে একদিন গ্রাম থেকে শহরে আসার চিন্তা ভাবনা হতো, আত্মীয় স্বজনের কাছে বিদায় টিদায় নিয়ে রওনা হতো। এখন তো সকাল বিকাল দুপুর, এমনকি বাড়ির মেম্বারকে না জেনেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় এবং ফিরে আসা সম্ভব। এই যে গতি যত বৃদ্ধি পাবে, এটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, গতি কিন্তু দুর্গতির কারণ হতে পারে। এই যে আমরা যতগুলি অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, গতি এবং দুর্গতি, এবং প্রতিটি ক্ষেত্রেই আইন অমান্য করার একটি প্রতিযোগিতা, অথবা আমি যদি এটাকে ঘুরিয়ে বলি, আইন প্রয়োগ করার ব্যর্থতা, প্রচন্ড রকম ব্যর্থতা। এই যে দুর্ঘটনাগুলির অনেকগুলিকে আমি বলতে পারি অ্যাটেম্প টু মার্ডার, হত্যা করার জন্য যেন এই কাজগুলি করা হয়েছে। যেমন একমুখী রাস্তা, প্রচন্ড গতিতে উল্টা দিক থেকে আরেকটি গাড়ি আসছে, এই গাড়িটি যে চালাচ্ছে, এই গাড়ির মালিক, সবাইকে তো আমার মনে হয় অ্যাটেম্প টু মার্ডারে
ধরে নেওয়া সহজ, কারণ যেটি সঠিক রাস্তায় যাচ্ছে তাকে হত্যা করার জন্যই তো এটি করা হচ্ছে ধরে নেওয়া হবে। কিন্তু এই কাজগুলি কিন্তু করা হচ্ছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে আমাদের সড়কের নিয়ন্ত্রণ যারা করেন, পুলিশ বাহিনী বারা, তারা এই ধরনের ব্যর্থতাকে তাদের পুঁজি হিসাবে ব্যবহার করে থাকেন। সর্বক্ষেত্রে না, কিন্তু চাইলে যেগুলি বন্ধ করা সম্ভব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা। তবে প্রায় একটি জিনিস আমরা দেখতে পাই, ট্রাফিক সপ্তাহ। তার মানে কি? মানে কি এই যে 7 দিন আপনি আইন মানিবেন, পরবর্তী দিনগুলিতে আপনার আইন না মানিলে আমরা কিছুই বলিব না? এটি আমার কাছে মনে হয় ট্রাফিক সপ্তাহ কি? ট্রাফিক সারা জীবন আইন মেনে চলতে হবে, ব্যত্যয় ঘটলে পারে সেটার ব্যবস্থা করতে। হ্যাঁ, হতে পারে ট্রাফিক সপ্তাহ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য, কিন্তু পানিশমেন্ট ওই 7 দিন শুধু করা হবে। ঢাকার রাস্তায় ট্রাফিক আইন মানানোর জন্য কঠোর ব্যবস্থা না হলো, তার মানে যে কদিন ব্যবস্থা না হবে জনগণকে যেন বলাই হচ্ছে আপনারা এই কদিন আইন মানেন, তারপরে আপনাদের না মানলেও চলবে। আমরা এই জায়গা থেকে কিছুতেই বের হতে পারছি না। বের না হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। আমরা যদি ঢাকা শহর নিয়ে চিন্তা করি, বলি নগর পিতা, তার হাতে কোনো ক্ষমতা নাই, তার কাছে কোনো পুলিশ নাই, তার কাছে এই যানবাহন কোনটি চলবে কোনটি চলবে না সেটির ব্যবস্থা আমরা করতে পারি না। ঢাকা শহরে যদি, যে শহরের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি বসবাস করেন, যে রাস্তায় এনারা চলাচল করেন, সেই রাস্তায় বেআইনি গাড়ি, অর্থাৎ যে গাড়ির চামড়া নাই, মাংস নাই, হাড্ডি নাই, লাইট নাই, বুক চাপিয়ে উন্মুক্ত রাস্তায় প্রতিদিন চলাচল করতে পারে, যদি পেরে থাকে এবং প্রতিনিয়ত পারছে, তাহলে বাংলাদেশে আমি তো মনে করি এই মৃত্যুর সংখ্যা অসম্ভব কম। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার প্রশ্নটি শুনে নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আমি নিকেতনে থাকি, আমার নাম প্রদীপ। জি, আমি একজন ড্রাইভার। আপনার টেলিভিশনের ভলিউমটি দয়া করে কমিয়ে দিন। হ্যাঁ, ভলিউমটা কমাই দিন মামা, কমাই দিন। হ্যালো হ্যালো, জি শুনছি আমি, বলুন। আমার নাম প্রদীপ। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো যে অদক্ষ ড্রাইভারদের হাতে লাইসেন্সটা দেওয়াটা কি ব্যক্তির উচিত? জি ধন্যবাদ। এটা তো অনেক ক্ষেত্রেই একটা বড় প্রশ্ন, না, যে এটা যারা রাস্তায় গাড়ি আমি চালাচ্ছেন। সরাসরি বলবো, ওনার কথায় সত্যিকার অর্থে উনি একটি অসম্ভব মূল্যবান প্রশ্ন করেছেন। যে দেশের একজন প্রথম সারির নেতা এবং মন্ত্রী যদি সরাসরি পাবলিকলি বলেন, মিডিয়ার সামনে বলেন যে গরু ছাগল চিনতে পারে তাকেই লাইসেন্স দেওয়া যেতে পারে, তো তারপরে সে অনুপাতে এই হত্যা তো আমার কাছে মনে হয় অসম্ভব কম। এক্ষেত্রে মহাসড়কের ঘটনাগুলো বেশি দেখছি আমরা, যে ক্ষেত্রে মানুষ Exactly. প্রাণ হারাচ্ছেন। জানি না মহাসড়কে ছোট যানবাহন নিয়ে কজন গেছেন আমাদের দর্শকেরা, তারা জানেন যে একটা বড় বাস যখন সেখান দিয়ে চলে, একটা ছোট যানবাহনকে সরে দেওয়ার খুব সামান্য সময় দেয়া হয়। যদি সে সরে যেতে না পারে তাহলে তার মৃত্যু অনিবার্য অনেক ক্ষেত্রে। এই যে আইন না মানার প্রবণতা, আরেকজনকে বিপদগ্রস্ত করার প্রবণতা, সেটা আসছে কোথা থেকে আসলে? অধ্যাপক হক যদি খানিকটা বলতেন। ধন্যবাদ আপনাকে। মোবাশ্বের ভাই যেটা বললেন আর কি, আমরা হাইওয়েতে যে নজরদারিটা থাকার কথা, এটা পূর্ণ মাত্রায় অনুপস্থিত আমি বলবো। তো একটা মানুষ আসলে কিন্তু সুযোগ সন্ধানী, বিশেষ করে বাণিজ্যিক গাড়ির চালক যারা আছে, তারা এই বাণিজ্যিক কার্যক্রমের জন্যই সেলফ মোটিভেটেড হয়। তারা কিন্তু দ্রুত গতিতে চালানো, বেপরোয়াভাবে চালানো, মানুষকে চাপ দিয়ে রাস্তা থেকে বের করে দেওয়া, তো এই জিনিসটা প্রতিদিনই সে এক্সারসাইজ করে দেখে কিছুই হয় না, কেউ নজরদারি করে না। এবং আরেকটা জিনিস বললেন, কখনো যদি তাকে ধরে, যারা ধরলো তাদের মেল্টিং পয়েন্টটা এত লো, তাকে বাই করা যায়। তার মানে কি, তার ব্যাক অফ মাইন্ড আছে, আমি কোনো যদি অন্যায়ও করি, যদি রেড হ্যান্ডেড ধরাও পড়ি, আমি কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবো। এই যে তার ভিতরে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, সুতরাং সে কিন্তু কাউকে পরোয়া করে না। বিশেষ করে বড় গাড়ির যারা আছে, আনডিউ সব অ্যাডভান্টেজ সে নিয়ে নেয়, কারণ তার গায়ে লাগলে পরে তার কিছু হবে না, ছোট গাড়িরই কিন্তু ক্ষতি হবে। তাহলে এই যে তার একটা অতিরিক্ত ওভার কনফিডেন্স, এটাও কিন্তু দুর্ঘটনা কিন্তু এখানে তো ঘটাচ্ছে। অনেকগুলো ঘটনা পেছনে থেকে যায়, যেমন যেটা আপনি বললেন বাণিজ্যিক হিসেব, যারা বড় বড় বাস চালাচ্ছেন যে চালকেরা, তাদের তো হিসাব তারা কবার যাতায়াত করতে পারছে, তাদের মাসিক বেতনের হিসাব নয়।
ফলে ওই সময়টা বোধহয় তাদের জন্য একটা ব্যাপার। অন্যদিক থেকে অনেক ক্ষেত্রে যাত্রীরাও তাড়া দিতে থাকেন, আর একটু জোরে যান, ওই বাসের পেছনে কেন গেলেন। এই যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে কিভাবে কার আগে কে যেতে পারে, সেটার উৎসটা কি এবং সেটা সমাধানই বা আমরা কিভাবে করব? আপনি ভালো বলেছেন, এটা যাত্রীরাও যেমন বলে, এবং বেতন বেশি পাবে ট্রিপের থেকে একটা ফিক্স দেওয়ার পর চালক বা হেল্পারের ইনকামটা বেশি হবে। পাশাপাশি কিন্তু আরেকটা ইন্ডিকেটর আছে। মনে করেন ওই করিডোরে 3টা কোম্পানি সার্ভিস দেয়, মানুষ কিন্তু বলা আরম্ভ করে ওই পরিবহন কিন্তু খুব দ্রুত নিয়ে আসে, কিভাবে নিয়ে আসলো সেটা কিন্তু বলে না। তাহলে আরেক কোম্পানি চাপের মধ্যে পড়ে, সে তখন তার ড্রাইভারকে বলে ব্যাপার কি, ওরা যদি আধা ঘন্টা আগে নিয়ে আসতে পারে টার্মিনালে, তুমি পারো না কেন? তার মানে সাইকোলজিক্যাল প্রেশার প্রত্যেকের উপরে পড়ে আছে। এই জিনিসটা আমি বলবো, এই বিশেষায়িত জ্ঞানের যারা লোক তারা কিন্তু অনেক আগের থেকেই জানে। এই বিহেভিয়ারিয়াল স্টাডিগুলি অলরেডি কিন্তু আমাদের দেশে আজকে আরম্ভ হয়ে গেছে। এই জিনিস হয়তো 50-60 বছর আগে আজকে যারা উন্নত সেই জাতিগুলিতে ছিল, সেই স্টাডিগুলি হয়ে গেছে। এই সায়েন্সটা এখন ম্যাচিওর্ড সায়েন্স, বারবার বেলতলায় গিয়ে পরীক্ষা করতে হবে না, তারা জানে। তার মানে তখন তারা কি করে, প্রতিটা সার্ভিস ওরিয়েন্টেড যত কিছু রুট পারমিট আছে, বিশেষ করে বাস এবং ট্রাকের, এটাকে খুব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। অর্থাৎ জেনারেশনটাই হয় প্ল্যান। এখন যেমন জেনারেশনটাই হলো গিয়ে গণমালিক নির্ভর, কম্পিটিশনটাই হলো সিড, তার বীজটা বপন করে দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সবসময় আনহেলদি কম্পিটিশনের মধ্যে থাকবা। কিন্তু এটা যদি একটা পেশাদারি লোক থাকতো, সে জানে এক করিডোরে যদি বেশি মালিকের গাড়ি থাকে তাহলে তারা অসুস্থ প্রতিযোগিতা করবে। তাহলে কিভাবে দেওয়া উচিত? বিজ্ঞান বলে একটা করিডোরে বাণিজ্যের ক্ষেত্র, বাণিজ্য করতে চায়, তাকে কম্পিটিশন করে, কম্পিটিশন মানে হেলদি কম্পিটিশন করে, বাস রুট ফ্র্যাঞ্চাইজ করে তারপরে তাকে খেলতে নামাও। আর আমাদের এখানে কি হয়, উইদাউট এনি কম্পিটিশন, যে অ্যাপ্লাই করতেছে তাকেই রুট পারমিটটা দিয়ে দিচ্ছে। কম্পিটিশনটা কখন হচ্ছে? নামার পর। মানে পুরো উত্তেজনাটা আসলে রাস্তার উপরে এসে পড়ছে। কিন্তু যে কোনো ব্যবসায়ী যখনই সে ব্যবসা করতে আসবে, কে যোগ্য, 5-6 জনের মাঝখান থেকে একজনকে অ্যাওয়ার্ড করে। কোম্পানিটা বড়, তার ফ্লিট সাইজ বড় হবে, সে কোম্পানি নিজে একটা ওয়ার্ক স্টেশন রাখতে পারবে, রাস্তার মধ্যে সে ঠিক করবে না, সে ড্রাইভারদেরকে ট্রেনিং দিতে পারবে, বড় বিনিয়োগকারী। তাহলে ছোট ছোটগুলিকে বাদ দিয়ে অ্যাওয়ার্ড করলো প্রতিযোগিতামূলকভাবে। কিন্তু বাংলাদেশে এই প্রতিযোগিতা রুট পারমিটের সময় দেওয়া হয় না। যে আসতেছে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে এবং রাজনৈতিক কানেকশনে অনেক কিছু কানেকশনে পেয়ে যায়। ওরা যখন রাস্তায় নামে তখন আসল প্রতিযোগিতাটা আরম্ভ হয়। তো এরকম তুগলকি কারবার এখন আর বিশ্বে হয় না। তাই করছে কেন? অপেশাদারী লোক ওই জায়গায় বসে এই ভুলগুলি করছে, ভুলের মাসুল দিচ্ছি আমরা জনগণ। দুর্ভাগ্য, তাদের কিন্তু কোনো রকম, তারা আনটাচেবল, তারা যে ভুল করেই যাচ্ছে, এখনো করে যাচ্ছে। আমরা বলে যাচ্ছি গত 5-6 বছর ধরে যে এগুলি কাজ করার জন্য এটা একটা ম্যাচিওর বিজ্ঞান, পেশাদারি লোক আছে, মাস ট্রানজিটের। যদি ওইভাবে করে তারা, তাহলে কিন্তু জন্মটাই সুশৃঙ্খল হবে, আনহেলদি কম্পিটিশন হবে না, মানুষজন কিন্তু অহেতুক মারা যাবে না। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দৈনিক আমাদের অর্থনীতি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বলছি আর কি। জি, আপনি প্রশ্নটি করতে পারেন, আর টেলিভিশনের ভলিউমটা দয়া করে বন্ধ রাখবেন। আমি আমার মাননীয় অতিথির কাছে একটা প্রশ্ন করতেছি। সরকার মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলিতে আপনার প্রায় 23টি সড়কে আপনার অটো রিক্সাগুলি একদম চলাচল নিষিদ্ধ করছে। আমাদের এই ঢাকা সিলেট মহাসড়কে আপনার মাসে যদি 5-7টা 10টা অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে অটো রিক্সা দুর্ঘটনায় থাকে 5 থেকে 7টি আপনার। এর মধ্যে এই রোডগুলিতে আপনার বিভিন্ন ট্রান্সপোর্টের নামে যাবেন, ট্রান্সপোর্টের বাসগুলো খুব ব্যবহার চলে, বুঝছেন? এতে করে হয়েছে কি, অটো রিক্সাগুলিতে যখনই তারা চাপা দেয় 5-7 জন ঘটনাস্থলে মারা যেতেছে অটো রিক্সাগুলিতে। এখন এইটা দেখভালের দায়িত্বে সরকার যাদেরকে দিয়ে রাখছে মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলিতে, তাদের দেখভালের কি ধরনের সুযোগ সুবিধা নিয়ে অটো ড্রাইভারগুলি আপনার এই মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলিতে, দ্যাট মিনস ঢাকা সিলেট মহাসড়কতে এই অটো রিক্সাগুলি চালাচ্ছে? এটা নিয়ে আমরা অনেক পত্রিকাতে আমরা নিউজও করেছি যে আমাদের ঢাকা সিলেট মহাসড়কে লাশের মিছিল। জি,
কিন্তু এটা কোনো কার্যকরী হচ্ছে না কেন? জি, ধন্যবাদ। অধ্যাপক স্থপতি মোবাশ্বের, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। খুব খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ এটা নিয়ে ভাই সহ আমরা বহুবার একটি কথা বলেছি। আমরা যেটাকে বলি হাইওয়ে, আসলে এগুলি হাইওয়ে না। হাইওয়ে ডেফিনেশন ভাইয়ের কাছে শোনা যাবে, যেখানে সরাসরি নির্ধারিত কতগুলি গাড়ি চলাচল করে, যেখানে সাইড থেকে সরাসরি ওঠার কোনো সুযোগ সুবিধা নাই, এবং এলাকার যান চলাচলের সুবিধার জন্য প্রাইমারি কতগুলি বিশেষ রোড দেওয়া থাকে। এই রাস্তাটা এখন ডিজাইন করা হচ্ছে এই পদ্ধতিতে, প্রধান সড়কটি উঁচা জায়গায় এবং পাশ দিয়ে দুটি রাস্তা থাকে দুপাশে, যাতে ওই সার্ভিস রোড হিসাবে ওই রাস্তাগুলি কাজ করবে, এবং এই প্রধান রাস্তার নিচে দিয়ে টানেলের মাধ্যমে ক্রসিং করার ব্যবস্থা আছে। নতুন রাস্তাগুলি করা হচ্ছে এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে জিনিসটি, আমি এই সম্প্রতি ফেনীতে গিয়েছিলাম, ঢাকা চিটাগাং রোডে, এই রাস্তা সুন্দর, সরকার এই ওনাদের এই চিন্তা চেতনার ভিত্তিতে এই ঠিক একই পদ্ধতিতে করছে, যে নিচের রাস্তাতে ওই যে বেবি ট্যাক্সি হেন তেন দুই সাইড দিয়ে যা আশা করবে, যখন ক্রস করা দরকার নিচের টানেল দিয়ে করবে। আমরা যে জিনিসটি দেখতে পেলাম, আমি এই সম্প্রতি এই 10-12 দিন আগে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে সরকার কোটি কোটি টাকা খরচ করে প্রধান সড়ক এবং নিচে সার্ভিস রোড করেছে, কিন্তু যার যেখানে প্রয়োজন সেই সার্ভিস রোড সরাসরি মাটি ফেলে মেন রাস্তার উপরে তুলে দিয়েছে। অর্থাৎ আমি যখন গাড়ি চালাবো, আমি ভাবছি যে এই রাস্তায় তো সাইড থেকে কোনো গাড়ি আসবে না, কিন্তু হুট করে দেখা যাচ্ছে যে ট্রাক আসছে, বাস আসছে, বেবি ট্যাক্সি আসছে, সাইকেল আসছে, রিক্সা আসছে। সেক্ষেত্রে তো সেটা নকশারই ত্রুটি, যে যেহেতু তারা উঠতে না, পারছে। নকশার ত্রুটি না, এটা হচ্ছে নকশায় সুন্দরভাবে করা আছে, কিন্তু পাশে যে অফিস, আদালত, ইন্ডাস্ট্রি, শপিং সেন্টার, তারা ওই একটুখানি দূরে ঘুরে ওই পারে যাওয়ার জন্য ওয়েট করতে রাজি না, বা যে জায়গাগুলিতে প্রধান সড়কে ওঠা যায় সেই ডিস্টেন্স আধা মাইল, কোয়ার্টার মাইল দূরে যে উঠতে রাজি না, তারা নিজেরাই মাটি ফেলে ওই রাস্তা ওখানে উঁচা করে সরাসরি প্রধান সড়কে চলে আসছে, এবং সেই মাটি ফেলার ব্যাপারে থামানোর কেউ থামাচ্ছে না। আমি ওই যে বলছি, আরেকটি জিনিস আমরা দেখতে পাই, আমি এবার দেখতে পেলাম যে হয়তো কোয়ার্টার মাইল দূরে টার্নিং নেওয়ার রাস্তা আছে, কিন্তু দেখা গেল যে আমি এই গাড়ি নিয়ে আমি যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম হঠাৎ উল্টা দিক থেকে ট্রাক, বাস চলে আসতেছে। অর্থাৎ ওই দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা তাদের নাই, ধৈর্য নাই। কারণ এই সব কিছুর পিছনে কিন্তু যে জিনিসটি কাজ করছে, আমরা মূল্যবান জিনিস দিয়ে দিচ্ছি, সেটা মেনটেন্স করার কোনো ফেসিলিটিস দিচ্ছে না। আমি মিস্টার এক্স কে মার্সিডিজ কিনে দিলাম, কিন্তু তার গরুর গাড়ি মেনটেন করারও ক্ষমতা নাই, তাকে আমি সেই সুবিধাগুলি দিলাম, অথবা তাকে এটাকে ট্রেন্ডই করলাম না। এই যে সামগ্রিকভাবে যে এই কাজটি যদি আমরা না করতে পারি, যত অর্থ খরচ করে 8 লেন 12 লেন যাই বানাই না কেন, এটার তো বেনিফিটটি আমি পাবো না। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। এই সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে বেরিয়ে আসার রাস্তা কি, সেটা নিয়ে খানিকটা কথা বলতে চাই। সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন আপ এন্ড টপ পূর্বাপর। আমাদের সাথে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন এবং অধ্যাপক শামসুল হক। অধ্যাপক হক, আপনার কাছে আসতে চাই। কথা বলতে চাচ্ছিলাম সমাধান কি হতে পারে সেটা নিয়ে। ঢাকা শহরেও যদি আসি, এখানে তো নানান ধরনের লোকাল বাস সার্ভিস যেগুলোকে আমরা বলি, এবং তাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা, তার কারণে অনেক পথচারীও অনেক সময় মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। সেখানে এক ধরনের শৃঙ্খলা আনতে কি করা যেতে পারে, সেখান থেকে যদি আলোচনাটা শুরু করি। আমি বলবো, এটা আমার ব্যক্তি অপিনিয়ন না, সরকার কিন্তু সামগ্রিকভাবে ঢাকাকে বসবাসযোগ্য নগরী করার জন্য কি কি করণীয় স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী, তার জন্য কিন্তু কৌশলপত্র কিন্তু প্রণয়ন করে ফেলছে, এবং এটা আরম্ভ হয়েছে ধারাবাহিকভাবে 1994 সাল থেকে, এবং 2005 সালে যেটা করে সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান। খুব সমৃদ্ধ একটা বই ছিল। এখন যেটা করা হচ্ছিল গিয়ে রিভাইজড এসটিপি। প্রত্যেকটা রিপোর্টের মধ্যে কিন্তু এটা কোনো ব্যক্তি চয়েস না। আমি অনেক সময় দেখি এইটা করা উচিত, ওইটা করা উচিত, হ্যাঁ প্রত্যেকটাই সমাধান, কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক কমপ্লিট প্যাকেজ কি হতে পারে, সমন্বিত কি উদ্যোগ হতে পারে, সেখানে কিন্তু ওই জায়গায় লেখা আছে। এবং এইবার রিভাইজ এসটিপি তো আমি দেখলাম খুব সুন্দরভাবে সরকারকে বলে দিছে মোস্ট প্রায়োরিটি প্রজেক্ট কোনগুলি। আমি যদি জাস্ট
সংক্ষেপে বলি, ওরা যেটা বলে দিছে যে গণপরিবহনটাকে বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খলে নিয়ে আসো, এটা হলো প্রথম কাজ। মেট্রো প্রজেক্টটা ওরা দেখিয়েছে $24 বিলিয়ন দিয়ে তুমি 5টা যদি মেট্রো করো ঢাকা শহরে, তাহলে 2035 সালে মাত্র 17% ট্রিপ সে টানতে পারবে, আর তখন বাস টানবে 40%। সুতরাং বাসকে উপেক্ষা করো না, প্রায়োরিটি ওখানে চলে যাওয়া উচিত। তুমি বাসকে সুশৃঙ্খল করো, এবং সুশৃঙ্খল করার জন্যই বাস রুট রেশনালাইজেশন বলে, বাস কনসলিডেশন বলে। এখন প্রবলেমটা কোথায়? একই রুটে ওভারল্যাপিং অনেক বাস রুট দেওয়া আছে, একই করিডোরে অনেকগুলি ওভারল্যাপিংটাই হলো অসুস্থ প্রতিযোগিতা, এবং যাত্রীদের তরফ থেকে কে কার আগে যাবে, এবং এই প্রক্রিয়া কারো উপর দিয়ে চলে গেলে তেমন কিছু যায় আসে না অনেকের। সুতরাং বিজ্ঞান বলে সহজ সরল ভাষা, এই করিডোরে একটা বাস দিবা। এবং এটা যেহেতু এখন সম্ভব না, কারণ অনেক কোম্পানি নেমে গেছে, তখনই বলা হচ্ছে এটাকে কনসলিডেট করো। তাহলে প্রথমে রুট রেশনালাইজ করো, রুট 156টা আছে, এটাকে কমিয়ে নিয়ে আসো, কমিয়ে নিয়ে এসে এটাকে বাস কনসলিডেশন করো। করলে সবসময় ঢাকায় বাসই কিন্তু সবচেয়ে বেশি ট্রিপ নিবে। তাহলে ও সুশৃঙ্খল হলে জনগণ সুবিধা পাবে, বাসে যারা বিনিয়োগ করবে তারাও কিন্তু সুবিধা পাবে, আগের থেকে বেশি প্রফিট পাবে। এখন কিন্তু কেউ প্রফিট করতে পারছে না দেখেই বাসের উন্নত করে না, আর পাল্টাপাল্টি করে, আর যাত্রী নিয়ে টানাটানি করে। তো এই কৌশলগুলি দেওয়া আছে কিন্তু নতুন কৌশলপত্রের মধ্যে। কিন্তু দেখবেন সামহাও সরকারের মনস্তত্ত্বটা, মাইন্ডসেটটা কোথায় জানি উন্নয়ন নির্ভর, অর্থাৎ কিছু দেখাতে হবে, ডেভেলপমেন্ট, যেটা ফ্লাইওভারে দেখা যায়। এতক্ষণ যে বাসের উপরে এবং নিচে অসংখ্য মানুষ আটকে থাকলেও তেমন কিছু যায় আসে না, কিন্তু একটা উন্নয়ন হচ্ছে। কিন্তু একটা বাস এটা একটা সিস্টেম, এইটাকে সোজা করব, ঠিক করব, অনেক সময় লেগে থাকতে হবে, এবং এটা থেকে উইথড্র করা যাবে না যে আমি আজকে সব কোম্পানির মালিককে এক সিটিংয়ে বসিয়ে অনেক কাউন্সিলিং করে একটা রুটে আনলাম, বাস সাকসেস হয়ে গেল, তা না, ফিতা কেটে চলে আসা যাবে না। কন্টিনিউয়াসলি তাকে মনিটর করতে হবে তার সেবার মানটা কি, সে কি টার্মিনাল সেবা দিচ্ছে, মানে মাঝখানে যাত্রীদেরকে অবজ্ঞা করছে, সে কি লক সিটিং সার্ভিস দিচ্ছে, নাকি ভাড়া বেশি নিচ্ছে, কন্টিনিউয়াসলি তার পেছনে লেগে। কিন্তু কোনো সংশ্লিষ্ট দপ্তর, তারা সুবিধাবাদী দপ্তর আমি বলবো, যেই কাজ কন্ট্রাক্টর এবং কনসালটেন্ট দিয়ে করে ফিতা কাটে আরেকটা প্রজেক্টে চলে যেতে পারে, এই ধরনের প্রজেক্টের মধ্যে সবাই খুশি খুশিতে থাকে, বেশি বেশি করে থাকতে চায়। কিন্তু যেটা টেকসই সমাধান দিবে, প্রতিটা রিপোর্টে প্রায়োরিটি প্রজেক্ট বলে দেওয়া আছে, এবং যেটা করলেই ঢাকা দীর্ঘমেয়াদে টিকবে, সেটাকে ধরে রাখার জন্য কোনো ইনস্টিটিউশনের কোনো আন্তরিকতা পাওয়া যাচ্ছে না। এবং দুর্ভাগ্য, টপ যারা আছেন দেশ নিয়ে ভাবেন, তাদের কিন্তু মাইন্ডসেটটা কিন্তু ওই গণপরিবহন না। গণপরিবহন হলো মেট্রো, বিআরটি, মেগা প্রজেক্ট, দৃশ্যমান কিছু আমি বলতে পারবো জনগণকে। কিন্তু বাস যে সবসময় বেশি ট্রিপ নিবে, এটা বিশৃঙ্খল হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, এটা ঠিক না করলে মেট্রো দিয়েও কিন্তু সমাধান দেওয়া যাবে না। বাস ব্যবস্থায় শৃঙ্খলা এনেছি শুনতে খুব একটা ভালো শোনায় না, সে কারণে বাস আনতেও পারবে না, কারণ এটার জন্য যেই ধ্যান জ্ঞান সময় দিতে হবে, ওইটা দিয়ে তার মধ্যে কোনো রিটার্নও নাই। কারণ বিনিয়োগ না থাকলে আপনার রিটার্ন কি হবে? আপনি তো ট্রিপ দিতে পারবেন না, হলিডেতে যেতে পারবেন না, আপনি বাইরে ঘুরতে যেতে পারবেন না, তো আপনার ইন্টারেস্ট আসবে কোত্থেকে? আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে ড্রাইভার বা হেল্পারের এদের কোনো ডিটেইলস দেওয়া যায় কিনা? জি, আপনার নামটা বলবেন, কোথা থেকে ফোন করছেন? আমার নাম, আমি ঢাকা থেকে বলছি, আয়ুব। জি, ধন্যবাদ। দর্শকের প্রশ্নের সাথে একটা অভিজ্ঞতা জুড়ে দিই। ছোট ছোট যে টেম্পো জাতীয় বস্তু চলে ঢাকার রাস্তায়, প্রায় দেখা যায় কোনো রিক্সা বা কোনো কিছুর সাথে সংঘর্ষ হলো, একদম ওপর দিয়ে চালিয়ে চলে যায় যত দূর যেতে পারে, একটু রাস্তা ফাঁকা থাকলে সে পালিয়ে যাবে। এই যে এক ধরনের প্রবণতা, তার পেছনে আবার কিছু অতীত টেনে না আনলেই নয়, যে কাউকে পেলাম রাস্তায়, গণপিটুনি দিয়ে সে বাঁচবে কি বাঁচবে না এটার আবার নিশ্চয়তা দেওয়া যাবে না। এই যে এক অদ্ভুত সংস্কৃতির মধ্যে আমাদের বসবাস, যে অ্যাক্সিডেন্ট হলো বাস পারলে পালাও, আর যদি ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে গণধোলাই খাও। না, গণধোলাইটার সাথে অন্য একটা জিনিস জড়িত।
মানুষ যখন দেখে আইনের শাসন নাই, তখনই মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। অর্থাৎ দেশে যদি সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, আমার দলের লোক ছাড়া পাবে, অন্য দলকে যে এক গ্লাস পানি চুরি করে খাওয়ার জন্য আমি জেলে দেব, আর আমার লোক কিছু টাকা পয়সা চুরি করলে বকা দিয়ে ছেড়ে দেব, এইটা যখন দেখে তখন সাধারণ মানুষ সুযোগ পেলে হাতটিকে ব্যবহার করে মনে শান্তি নিতে চায়। এখন আসা যাক আমি স্যারের কথা, স্যারের বক্তব্য খুব সুন্দর একটা জায়গায়, কিন্তু এটা আমি সাধারণ মানুষের জন্য একটু ব্যাখ্যা করতে চাই। যেমন ফ্লাইওভার কেন এত আগ্রহ? ফ্লাইওভার শুরু এবং শেষ ফিতা কাটা, এই কমিশনটি একবারে নিলে পারে এটার দায়িত্ব আর নাই। আর এই ফ্লাইওভারটা বানানো হয়েছে কার জন্য? আমি প্রায় এখন বলি মোবাশ্বেরের জন্য ফ্লাইওভার বানানো হয়েছে, যাতে আমি আরামে চলাচল করতে পারি। মোবাশ্বের কোন গ্রুপের লোক? ঢাকা শহরের 2% একজন, ম্যাক্সিমাম বোধহয় 5% লোক ফ্লাইওভার ব্যবহার করে। যে অর্থে ফ্লাইওভার বানানো হয়েছে, আমার মনে হয় এই অর্থ দিয়ে ঢাকার প্রায় পুরাটাই প্রাথমিকভাবে রাস্তাঘাট সঠিক সুন্দরভাবে করা সম্ভব ছিল। কিন্তু ওই যে দূর থেকে দেখানো যাবে, উপর থেকে ছবি তোলা যাবে, উন্নয়নের বিরাট জায়গায় পৌঁছে গেছে। এই উন্নয়নের বিরাট জায়গাটা কিন্তু রাজনৈতিক নেতাদের সামনে তোলা হয়, তারা চায় এটা, কিন্তু যারাই কাজটি করেন তাদের কিন্তু রাজনৈতিক চিন্তাতে কিন্তু করেন না, তারা হচ্ছে কমিশনের সাথে এটা জড়িত। এবং আমার কথাটার সত্যতা যদি আমি বলতে চাই, তাহলে ঢাকা শহরে ফ্লাইওভার কতগুলি প্রতিষ্ঠান বানাচ্ছে? পৃথিবীর কোথাও একটি শহরে এতগুলি প্রতিষ্ঠান ফ্লাইওভার বানাচ্ছে এবং একজনের সাথে আরেকজনের যোগাযোগ নাই, বানাতে গিয়ে প্রায় ভুল হয়ে যাচ্ছে, সিগন্যাল বসাতে হচ্ছে। ভুলের তো কারণ অনেকগুলি। যেমন রাজুকের কাজ হচ্ছে রেগুলেটরি বডি হিসেবে কাজ করা। যখনই আমরা বলি এই অবৈধ ভবন উঠছে কেন, বলে আমার লোকবল নাই। কিন্তু ফ্লাইওভার বানানোর সময় তারা কোনোদিন সরকারকে, কোনো মিডিয়াকে বলে নাই আমরা ফ্লাইওভার বানানোর প্রস্তাব পেয়েছে, আমরা বানাবো না, কারণ আমাদের কাছে কোনো লোকবল নাই। এই ঘটনাটি কখনো ঘটে নাই। জমি ব্যবসা করার সময় ওনারা কোনোদিন বলেন নাই আমরা জমির ব্যবসা কোনো অবস্থায় করতে পারবো না, আমাদের লোকবল নাই। এগুলি খুব অদ্ভুত জিনিস। এখন আসা যাক যে স্যারের কথা, এই যে গণপরিবহন গণমালিকানায় থাকার কোনো যুক্তি নাই। এখানে যদি আমরা কয়েকটি ছোট্ট ছোট্ট জিনিস আমরা স্টাডি করে দেখেছি। যেমন ড্রাইভারকে যখন নেওয়া হয়, বলা হয় এতটা থেকে এতটা পর্যন্ত তুই চালাবি, সর্বনিম্ন এত টাকা আমাকে তোর দিতে হবে। অর্থাৎ তার বেতন, তার আয় নির্ভর করছে প্যাসেঞ্জার ধরার জন্য। যে কারণে প্রতিটি বাস, আমরা ঢাকা শহরে স্টাডি করে দেখেছি, যে কোনো জায়গায় হাত তুললে বাস কিন্তু থামছে ওই একটি প্যাসেঞ্জারকেও নেওয়ার জন্য। কিন্তু অদ্ভুত আরেকটি জিনিস প্রতিদিন দেখা যাবে, ওই প্যাসেঞ্জারটি যখন নামতে চাচ্ছে তখন কিন্তু বাস থামানো হচ্ছে না, তাকে চলন্ত অবস্থায় নামিয়ে দেওয়া হচ্ছে। বিকজ নামানোর সময় তার আয়ের কোনো উৎস নাই, ওঠার সময় তার আয়ের উৎস। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাইকোলজি হ্যাপেনিং ইন ঢাকা সিটি। প্যাসেঞ্জার তোলা হচ্ছে যে কোনো জায়গায় যেখানে গাড়ির দাঁড়ানো কঠোরভাবে নিষিদ্ধ, যেখানে গাড়িটি দাঁড়ানোর কারণে অসংখ্য ব্যাকলগ হচ্ছে, কিন্তু তারপরেও সে দাঁড়াবে, কারণ দিনের শেষে তাকে নির্ধারিত টাকা মালিককে দিতে হবে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য ওই যে রুট ফ্র্যাঞ্চাইজ, এক একটি রুটে ধরে নিলাম আমরা অঙ্ক কষে, এখানে বারবার বলেছে, আবার আজকে আরেকবার বলি, একটি রুটে 100টি বাস দেওয়া হলো, 100 জন মালিক, কোনো অসুবিধা নাই, কিন্তু কোম্পানি একটি। তাহলে এই 100টি বাস এই রাস্তায় যখন চলবে, তাদের আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। এটা তো এক ধরনের প্রক্রিয়া ইতিমধ্যে মহাসড়কে চলছে। বড় বড় বাস কোম্পানির নামে বিভিন্ন ছোট ছোট মালিক তাদের বাস ভাড়া দিচ্ছেন এবং লাভের অংশ পাচ্ছেন। সেটাও যদি আমরা এই ঢাকা শহরে যদি এই কাজটি করতে পারি, তাহলে আমরা এক একটি রাস্তায় দেখবো যে লাল রঙের বাস যাচ্ছে, ইউ বাই এ টিকেট ফর রেড বাস, দাঁড়াও, বাস একটি লাল বাস দাঁড়ালো, পিছনে যদি আরেকটি লাল বাস আছে, সামনেরটি প্যাসেঞ্জার ছাড়াই চলে যাবে, তার তো কোনো অসুবিধা নাই। এন্ড অফ দ্য ডে এই 100টি বাসের টাকা মাটিতে ফেলে ভাগ করে নিতে পারে, বছরের শেষে ডিভিডেন্ড নিতে পারে। এতে আমরা আরেকটি হিসাব করে দেখেছি, এই বাসগুলির যে ক্ষয়ক্ষতি হয়, বাসগুলি দাঁড়িয়ে থেকে ট্রাফিক জ্যামে যে তেল পোড়ায়, এইখানেই তারা একটা বিরাট প্রফিট করতে পারে শুধু একটি সিস্টেম চেঞ্জ করার মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এত কিছু জানার পরও, এত ঔষধ দেওয়ার পরও এই ওষুধটা কেন আমরা খাওয়াতে পারছি না? খুব ইন্টারেস্টিং তথ্য আমরা এর ভিতরে পেয়েছি। মেয়র আনিসুল হক সাহেব কমেন্ট করেছিলেন যে আমি 1 বছরের ভিতরে এই রুট ফ্র্যাঞ্চাইজটা আমাদের সাথে বসেছেন, ওনাদের সাথে বসেছেন, করে ফেলবেন। এর ভিতরে অনেকগুলি ডিনার পার্টি হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ হয়েছে যে সবগুলি বাসকে, উন্নত মানের বাস স্বল্প সুদে এই মালিকদেরকে দেওয়ার জন্য
এবং তারা 5টি কোম্পানি করার সিদ্ধান্ত নিয়েছে 1 বছর আগে, কিন্তু আজ পর্যন্ত এটি কাজ করা যায় নাই। আমরা স্বপ্রণোদিত হয়ে তথ্য সংগ্রহ করতে যে দেখেছি এই বাস মালিকরা বিরাট একটি অংশ যারা কন্ট্রোল করে তারাই হচ্ছে বড় প্রবলেম। কারণ এই কোম্পানি করতে গেলে তাদের 3 নাম্বার দরকার, তাদের ন্যাশনাল আইডি দরকার। এই তথ্যগুলি তারা কিছুতেই প্রকাশ করতে রাজি না, কিন্তু তারা দে আর দ্য মোস্ট পাওয়ারফুল পিপল অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম ইন ঢাকা সিটি। যদি আমরা এখান থেকে বের হয়ে না আসতে পারি তাহলে ঢাকা শহরকে এর চেয়ে খারাপ অবস্থায় নিয়ে যেতে হবে। আর এখন ওই যে ছোট গাড়ির কথা বলা হচ্ছে, ঢাকা শহরের রাস্তায় রিক্সার কথা বলা হচ্ছে, টেম্পোর কথা বলা হচ্ছে, সত্যিকার অর্থে আমরা যদি রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারি কোনো মানুষ ওই গাড়িগুলিতে উঠবে না, অটোমেটিক্যালি ওই গাড়িগুলি প্রধান সড়ক থেকে ভিতরের রাস্তায় চলে যেতে বাধ্য হবে। কারণ মেইন প্রধান সড়কে তারা কোনো প্যাসেঞ্জারই পাবে না যখন আইডিয়াল বাস সার্ভিস দাঁড়ালে পারেই পাওয়া যায়। তো পরিবর্তন সামগ্রিকভাবে পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করলে আমি মনে করি এনাদের মতন জ্ঞানীগুণী ব্যক্তিদের সহযোগিতা নিয়ে চাইলেই আগামী 6 থেকে 1 বছরের মধ্যে বিশ্বের সেরা ট্রাফিক কনজেশন মুক্ত ঢাকা শহর বানানো সম্ভব। আমাদের হাতে সেই ক্ষমতা রয়েছে, আমাদের হাতে সেই ম্যান পাওয়ার রয়েছে। তবে আজকে আমার এই মুহূর্তে মনে হয় আমাদের দেশের জ্ঞানীগুণী ব্যক্তিদের যে দুরবস্থা, প্রতিটি ক্ষেত্রেই প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী নির্দেশ দেন ঢাকাকে 6 মাসের ভিতরে যানজট মুক্ত করতে হবে, অনলি দেন ইট উইল বি সলভড, আদারওয়াইজ ইম্পসিবল। আরো একজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আমি বলছিলাম চট্টগ্রাম থেকে, আমার নাম শফিক আহমেদ সাজিদ, আমি নিরাপদ সড়ক চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক। জি বলুন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে, বাড়ি যানবাহন সহ। ওই কক্সবাজার মহাসড়কে প্রচুর সিএনজি স্টেশন আছে। স্টেশনগুলোর নিজস্ব কোনো পার্কিং নেই, গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করে সব হাইওয়ে রাস্তাতে, এবং দ্রুতগতি যানবাহন আসার পথে বিশেষ করে পুলিশ থেকে বাঁচার জন্য ট্রাকগুলো দুর্ঘটনা ঘটায়। এতে কি আমরা কোনো পরিত্রাণ পেতে পারি না? জি, অধ্যাপক হক আপনার কাছে টোটাল প্ল্যানিং এর মাধ্যমে সব সম্ভব। অনেক ক্ষেত্রে তো দেখা যায় 100 গজের মধ্যে 2টা 3টা 4টা সিএনজি পাম্প স্টেশন বা পেট্রোল পাম্প রয়েছে। এগুলি আসলে যে বললাম, আমরা যখন পরিকল্পনা করি, পরিকল্পনায় কিন্তু আমরা ভুল করে ফেলি, এবং এই ভুলটাই কিন্তু এমন একটা সমস্যা তৈরি করে যেটা কি পরে আর কিন্তু সলভ করা যায় না। এই যে রাস্তার পাশে কোনো স্থাপনা করা, এটা রোডস এন্ড হাইওয়েজের কিন্তু একটা স্টাডি করে এর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। তাহলে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করলেই তখন বোঝা যায় এই স্থাপনার থেকে গাড়ি ঢুকবে কিভাবে, বের হবে কিভাবে, নিরাপদ কিনা, এবং তার কত দূরে আরেকটা অনুমোদন দেওয়া যাবে। এগুলি নিরপেক্ষভাবে কম্পিটেন্ট লোক দিয়ে কিন্তু পরিকল্পনা যদি করা হতো তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা হওয়ার কথা না। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমি একটা অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন করতে যাই যমুনা ব্রিজের পশ্চিম পাড়ে। একই ফ্যামিলির 3 জন মারা যায়। 3 জন মারা যাওয়ার একটা স্টেশন ওয়াগনে থাকে। আমি যখন ইনভেস্টিগেশন করতে যাই, ঘটনাটা যেটা হয় সেটা হলো, একটা যমুনা করিডোরটা কিন্তু ভেরি হাই স্পিড করিডোর, যদিও লেখা আছে 80 কিলোমিটার পার আওয়ার, কিন্তু কেউ 100 কিলোমিটারের নিচে চালায় না। ইনভাইটিং এনভায়রনমেন্ট, স্ট্রেট রাস্তা, ল্যান্ড ইউজ প্যাটার্নটা চমৎকার, সো সবাই হাই স্পিডে চলায়। তো ওই জায়গায় একটা সিরাজগঞ্জ পাওয়ার স্টেশন আছে, সেখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডটা বলে এদিকে সিরাজগঞ্জ। তো আসলে যেটা হয়, হাই স্পিডের রাস্তায় পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা হবে তার কিন্তু অ্যাডভান্স অনেকগুলি কাউন্টডাউন সাইন দিতে হয়, 300 মিটার, 200 মিটার, 100 মিটার। তাহলে হয় কি, সারপ্রাইজ সিচুয়েশন হয় না। ওই ঘটনাটা যেটা হয়েছিল যে তার মালিক বলছে সিরাজগঞ্জ পাওয়ার স্টেশনে যাবে, কিন্তু রাতের বেলা ভালোভাবে দেখতে পাচ্ছিল না। যখন দেখছে এই যে সিরাজগঞ্জ পাওয়ার স্টেশন, ব্রেক অ্যাপ্লাই করছে। তো আমাদের এই সিএনজি স্টেশনগুলিরও আমি দেখি, একে তো এগুলি হাইওয়ের পাশে পরিকল্পনা অনুযায়ী হয় নাই, দ্বিতীয় হচ্ছিল যেখানে স্টেশনটা সেখানেই বলতেছে এখানে একটা পেট্রোল স্টেশন। এটাও কিন্তু একটা হ্যাজার্ড। তো আমি যখন হাইওয়েতে চলি, শুধু এই স্থাপনা না, প্রতিটা স্থাপনাই ঝুঁকিপূর্ণ, এবং যারা এটার অপারেশনে আছেন
তারা কিন্তু কোনোদিন ফিল্ডে যান বলে মনে হয় না। ওরা খালি সড়ক বানিয়ে যাচ্ছেন, বানানোটা একটা কাজ, এটা খুব সহজ কাজ, কিন্তু তার অপারেটিং কন্ডিশনটাকে হেলদি রাখার জন্য সারা বছর ধরে ফিল্ডে কিন্তু থাকার কথা। এটা কেউ জান না যে কে কোথায় সাইন দিল, ব্যক্তিগত সাইনও তো হতে পারে। এই সাইনটাই যে একটা ট্রিগার করতে পারে দুর্ঘটনার, এটা সে পেশাদারি ধ্যান জ্ঞান দিয়ে সেটা বুঝবে। এবং একটা ড্রাইভওয়ে হঠাৎ করে চলে আসে, তার কোনো কার্ভ নাই, তার কোনো ট্রানজিশন নাই, তার কোনো অ্যাক্সিলারেশন ডিসিলারেশন লেন নাই, এগুলি কিন্তু এসির রুমের ভিতরে বসে বসে এই কাজগুলি করলে কিন্তু হয় না। এটার জন্য কিন্তু ফিল্ডে যেতে হয়। কিন্তু দুর্ভাগ্য, ওই যে বললাম, সংস্কৃতিটা হয়ে গেছে উন্নয়নের, সংস্কৃতিটা হয়ে গেছে ডেস্কটপ এনভায়রনমেন্টে থেকে যতটুকু করা যায়, কিন্তু এটাকে দরদ দিয়ে, আমার কম্পিটেন্সি দিয়ে, অনেস্টি দিয়ে সারাদিন রাস্তায় থাকবো, এই মানসিকতা টপেও নাই, ওয়ার্কারদেরও নাই। যেই কারণে আমরা উন্নয়ন করি কিন্তু এটার ফসলটা পাই না। একেবারে শেষ প্রান্তে স্থপতি মোবাশ্বের, আপনার কাছে দিন শেষে সবার কাছ থেকে এক কথাই শোনা যায় যে এত কিছু আমরা কিভাবে দেখবো, আমাদের তো সেই লোক নেই। হাইওয়ে পুলিশ থেকে শুরু করে রোডস এন্ড হাইওয়েজ, তার সংক্ষেপে কোনো উত্তর আছে? না, এটা খুব সিম্পল। আমি যে জিনিসটি করতে যাচ্ছি সেটার ভিতরেই এটার দেখভাল করা এবং হাইয়েস্ট পসিবল ফেসিলিটিস নেওয়ার। যেমন আমার একটা ঘরে কারেন্ট চলে গেলে যে জেনারেটর লাগানোর কথা, 5 কিলোওয়াটের একটা জেনারেটর, ছোট্ট জেনারেটর লাগানোর কথা, আমি ওখানে যদি 500 কিলোওয়াটের একটা জেনারেটর লাগাই তাহলে তো আমি ওটাকে কোনোদিনই মেনটেন করতে পারবো না। তার মানে আমার রিকোয়ারমেন্ট এবং তাকে সার্ভ করার জন্য যে ফেসিলিটিস, অর্থাৎ আমি যে রাস্তা বানাচ্ছি এই রাস্তাটিকে 100% ক্যাপাবিলিটিতে ব্যবহার করার জন্য ফান্ডটি একটার সাথে আরেকটি ওতপ্রোতভাবে জোড়া দিতে হবে এবং ম্যান পাওয়ার জোড়া দিতে হবে। যেরকম রাস্তা বানানো হচ্ছে, পুলিশের কথা পরে চিন্তা করা যাবে, রাস্তা মেনটেনেন্স আচ্ছা এটা পরে চিন্তা করলেও চলবে, আগে রাস্তাটা তাড়াতাড়ি বানাও, কারণ প্রধানমন্ত্রী বলেছেন এত সনের ভিতরে এতটি রাস্তা বানাতে হবে। সেই রাস্তায় গরু চলবে না মানুষ চলবে, নাকি কেউই চলবে না, না কিছুই চলবে না। এই যে সামগ্রিক পরিকল্পনা, এই পরিকল্পনাটা নিতে হবে পেশাজীবী লোকজনদেরকে নিয়ে। পলিটিশিয়ানসরা চাইবেন, এই চাওয়ার কতটুকু বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি এখনই সময়, এই এত দুর্ঘটনা, এত পর্যালোচনার পরে পেশাজীবীদেরকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, যেটুক আমি বাস্তবায়ন করব, সেটুক আমার সংরক্ষণ করা, মানুষের সামনে পৌঁছে দেওয়া সঠিকভাবে, তাহলে সম্ভব। আগামী 2 বছরের ভিতরে ঢাকা বাংলাদেশের চেহারা বদলিয়ে দেওয়া সম্ভব। আজকের মতো সময় ফুরিয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।